আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফের বাংলা এবং বাংলাদেশ সীমান্তে ভয়ঙ্কর হামলার ঘটনা ঘটলো বাংলাদেশের পক্ষ থেকে এবং এবার বিএসএফ জওয়ানের উপর দা, কাস্তে, ছুরি, ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লেন কিছু বাংলাদেশি নাগরিক। বিএসএফ এর পক্ষ থেকে বলছেন তারা পাচার করার চেষ্টা করছিল এই পার্টিকুলার জায়গাটি দিয়ে এবং আলটিমেটলি এই পুরো ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের রাজনীতি ফের সংঘাতের জায়গায় কিন্তু চলে এলো। 2 মাসের মধ্যে এটি প্রথম ঘটনা নয়, অন্তত 4 থেকে 5টি এমন ঘটনা ভারতের সীমান্ত রক্ষীকারী জওয়ানরা ধরলেন যা কিন্তু ভারতকে বড়সড় পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে, অন্তত বিশেষজ্ঞরা সেটাই মনে করছেন। এর আগে মালদায় আমরা দেখেছিলাম পাচারকারী আটকানোর সময় একজন সেনা অফিসার প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন এবং মালদার এই সীমান্তে সেখানেও ধারালো অস্ত্র নিয়ে কিন্তু বিএসএফ জওয়ান অফিসারের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবণতা তৈরি হয়েছিল এবং কালকে একদম হুবহু এক্স্যাক্ট ডিটো কপি ঘটনা ঘটলো নদিয়ায়। এবং যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে নদিয়ায় যে মাটিয়ারি এবং বানপুর সীমান্ত আছে সেখান থেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন। তবে ইম্পর্টেন্ট বিষয় হলো তারা একা ঢোকার চেষ্টা করছিলেন, অর্থাৎ তারা ভারতবর্ষে যে থাকতে আসছিলেন এরকম মনে করার কোনো কারণ নেই। এরা হাতে ধারালো অস্ত্র, দা, কুঠার, কাঠারি সমস্ত কিছু নিয়ে ভারতবর্ষে কিছু পাচার করার চেষ্টা করছিলেন, যা কিন্তু একই সঙ্গে ভারতের সুরক্ষা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দেয়। বিএসএফ জওয়ানরা রক্ষা করতে চান আমাদের সীমান্ত এবং এর জন্য কালকে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ কর্মীরা এবং এর ফলে সেই পাচারকারী মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সম্ভবত তিনি আর জীবিত নেই। দেখুন, এই নিয়ে বাংলাদেশের রাজনীতি হবে, সীমান্ত গুলি চালানো এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে মোহাম্মদ ইউনূস বারংবার জল গরম করেছেন, এবারও হয়তো করবেন। কিন্তু এখানে বিএসএফ জওয়ানরা প্রথমেই যদি পাচারকারীদের দেখে গুলিটা চালিয়ে দিতেন তাহলে হয়তো ওই দা, কুটার নিয়ে, ওই পার্টিকুলার অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের দিকে তেড়ে আসার ক্ষমতাটা বা ঔদ্ধত্যটা ওই বাংলাদেশের পাচারকারীরা দেখাতে পারতো না। কালকে 32 নম্বর ব্যাটালিয়নের কাছে এই ঘটনা ঘটে এবং বিএসএফ কর্মীরা বলছেন যে তাদের কাছে হয়তো নিষিদ্ধ কাশির সিরাপ ছিল, মদের বোতল ছিল, ধারালো অস্ত্র ছিল এবং একাধিক মাদকজাত দ্রব্য ছিল যা ভারতে তারা ঢোকানোর চেষ্টা করছিলেন, যা সীমান্ত রক্ষীরা কিন্তু অত্যন্ত সাহসিকতার সঙ্গে রুখে দেন। কিন্তু এর শেষটা কোথায়, এই প্রশ্ন তো উঠতে পারে যে বারংবার এই ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়া, এটা আমরা কতদিন সহ্য করব? আমরা পাল্টা গুলি চালাচ্ছি, গুলিতে একজন পাচারকারী মারা গেলেন, বাংলাদেশকে তাদের অকাত্যা গুলি চালিয়েই বোঝাতে হচ্ছে। কিন্তু দিনের পর দিন এই প্রবণতা বাড়ছে না কমছে, এর পার্মানেন্ট সলিউশন কি? সত্যি কি বাংলাদেশকে এবার অনেক বড় কিছু বোঝানোর সময় এসে গেছে? এই প্রশ্ন কিন্তু বারংবার সীমান্তে এই ঘটনাগুলো আমাদের সামনে উস্কে দিচ্ছে। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞাসা করেন যে ইনকাম কিভাবে বাড়ানো সম্ভব। এর জন্য আজ আমি একটি অ্যাপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সে অ্যাপটার নাম মার্কেট উলফ। মার্কেট উলফ হলো একটি সেভি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে আপনি লগ ইন করে খুব সহজেই ইনকাম বাড়াতে পারেন। এবার আপনাদের দেখাচ্ছি এই মার্কেট উলফ অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথমে আমি পিন দিয়ে এই অ্যাপে লগ ইন করলাম। এখানে দেখাচ্ছে ফলো ট্রেন্ড অপশন, যেখানে মার্কেটে প্রফিটেবল ট্রেন্ডগুলোই আপনাকে শুধু দেখাবে। এবার একটা ক্লিকেই আপনি এখান থেকে ট্রেন্ড খুব সহজে ক্লিক করে ফলো করতে পারেন। এখানে আপনি খুব ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করে ট্রেডিং শুরু করতে পারেন। মার্কেটে বাকি অ্যাপে ইনভেস্টমেন্ট আপনাকে 3 গুণ বেশি করতে হয়। এখানে আছে স্টপ লস অপশন, যা আপনার ক্ষতি আটকায়। যদি আপনার ক্ষতি একটি নির্দিষ্ট লেভেলে পৌঁছে যায় তাহলে এই অ্যাপটি অটোমেটিকলি বন্ধ করে দেবে আপনার ইনভেস্টমেন্ট। এই অ্যাপের ব্রোকারেজ ফি মার্কেটের অন্য অ্যাপের থেকে অনেকটাই কম। এখানে দেখুন প্রফিট ট্রেন্ড অনুযায়ী চলছিল, আমি একটি ক্লিকেই স্টপ ট্রেন্ড করে দিলাম এবং খুব অল্প সময়ে 1306 টাকার প্রফিট বুক হয়ে গেল। আপনি এই পুরো ফেসিলিটিটি ব্যবহার করতে পারেন লাইফ টাইম মাত্র 99 টাকা পে করে। এছাড়াও বিভিন্ন কমোডিটিস যেমন গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাস, এগুলোরও ট্রেডিং আপনারা করতে পারেন সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। মার্কেট উলফ অ্যাপ আপনাকে রেকমেন্ডেশনও কিন্তু ফ্রিতে প্রোভাইড করে। এখানে দেখুন মাত্র একদিনে 14 তারিখ 12,240 টাকা, জুলাইতে 70,468 টাকা,
জুনে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকার প্রফিট বুক হয়েছে এবং এই প্রফিটে মার্কেটুলস কোনো কমিশন কিন্তু নেয় না। তাহলে আর দেরি কেন? 2 মিলিয়নের বেশি মানুষ অলরেডি মার্কেটুলসকে ডাউনলোড করে নিয়েছে। আপনিও ডাউনলোড করুন এবং আপনাদের ট্রেডিং জার্নি শুরু করুন। পাশাপাশি কালকেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন অপারেশন সিন্দুর 2.0 যে কোনো মুহূর্তে শুরু হতে পারে, স্টে মেন্টালি প্রিপেয়ার্ড। অর্থাৎ সীমান্তে ভারত যে বড় সড়ো কিছু পরিকল্পনা করছে এবং তার যে প্রসেসটি শেষ 1-1.5 মাস ধরে ক্রমাগত ভারতের সেনারা করছে, তা কিন্তু বিভিন্ন ঘটনাকে পাশাপাশি জুড়লেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। এবং কালকে রাজনাথ সিং এর এই কথার পরই যে আপডেট এলো, সেখানে বলা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে শিলিগুড়ি করিডোরে সীমান্ত আছে সেখানে ভারত সম্পূর্ণভাবে শিল্ড করে দিল। অর্থাৎ ভারত এর আগে এখানে S-400 ডিফেন্স সিস্টেম মজুত করেছিল, আকাশতীর ডিফেন্স সিস্টেম মজুত করেছিল, রাফায়েল মজুত করেছিল, ব্রহ্মোস মিসাইল মজুত করেছিল, ইসরায়েলের র্যাম্পেজ মিসাইল মজুত করেছিল এবং কালকে এই পার্টিকুলার জায়গায় নতুন করে 3 লেয়ার্ড সিকিউরিটি ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে এবং একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, শিলিগুড়ি করিডোরকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার জায়গায় ভারত চলে গেল এবং এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভারত কিন্তু করতে শুরু করেছে। যে রিপোর্ট সামনে আসছে সেখানে বলা হচ্ছে 22শে নভেম্বর শিলিগুড়ি করিডোরে অত্যন্ত হাই লেভেল একটি মিটিং হয়েছে এবং সেই মিটিং এ উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসাররা, আর্মি অফিসাররা, আরপিএফ, বিএসএফ, এসএসআইবি অর্থাৎ সশস্ত্র বল, আইটিবিপি এবং রাজ্যের পুলিশ। এবং এই মিটিং এর পর অন্তত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে শিলিগুড়ি করিডোরকে সম্পূর্ণভাবে শিল্ড করা হবে এবং এখান থেকেই কোনো না কোনো বড়সড় পরিকল্পনা ভারতের সেনাবাহিনীর করছে, তা কিন্তু এক প্রকার নিশ্চিত। এই খবর যখন সামনে আসে তখন কালকে ভারত ইতিহাসে সবচেয়ে বড় নোটামটা কিন্তু জারি করলো। 14,000 কিলোমিটারের নোটাম কালকে ভারত জারি করেছে এই বঙ্গোপসাগরে, অর্থাৎ একদম বাংলাদেশের ঘাড়ের কাছে। এবং 14,000 কিলোমিটারের নোটাম এর আগে ভারত কিন্তু সেভাবে করেনি, কারণ নোটাম যখন জারি করা হয় আমরা সাধারণত দেখি 3 থেকে 4,000 কিলোমিটারের মধ্যে নোটামটা জারি করা থাকে। কিন্তু কালকে ভারত সকলকে চমকে দিয়ে বিশাখাপত্তনম থেকে আন্দামান, অর্থাৎ বুঝতেই পারছেন টোটাল যে জলসীমা আছে সেইখানে কিন্তু প্লেন চলাচল বন্ধ রাখলো এবং 14,000 কিলোমিটারের নোটাম বঙ্গোপসাগরে কিন্তু জারি করা হলো ভারতের পক্ষ থেকে। এবং ভারত এখানে কি করবে? কোনো মিসাইল টেস্ট করবে নাকি বড় সড়ো কোনো অপারেশন বা এক্সারসাইজ করবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এই পার্টিকুলার অ্যাকশনটি মোহাম্মদ ইউনূসের ঘুম উড়িয়ে দিতে বাধ্য, কারণ দিনের পর দিন ভারতকে অশান্ত করার পরিকল্পনা এই বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তারা করছেন, এই উপদেষ্টারা করছেন এবং তারা এই বঙ্গোপসাগরে ফিশিং মিলিশিয়ার মতো ট্যাকটিক্সও কিন্তু অ্যাপ্লাই করেছে, যেখানে একাধিক মৎস্য ট্রলার যারা মাছ ধরতে আসে তাদেরকে বারবার ভারতের জলসীমায় ঢুকিয়ে দেওয়া। আর ভারত দেখুন এখন ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটাই টার্গেট করে 14,000 কিলোমিটারের হিউজ নোটাম জারি করলো, যা কিন্তু সাম্প্রতিক সময় ভারত করেনি। এখানে অলরেডি ভারত কিন্তু একাধিক মিলিটারি এক্সারসাইজ করছে। বঙ্গোপসাগরে যখন মিলিটারি এক্সারসাইজ হয়, ভারত সবসময় এর আগে বাংলাদেশ আর্মিকে নিয়ে একত্রে মিলিটারি এক্সারসাইজ করেছে, যখন 7 সিস্টার্স বা বঙ্গোপসাগরে ভারত করেছে। কিন্তু এই প্রথমবারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে এই মিলিটারি এক্সারসাইজ একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারত কোনো অবস্থায় তো কম্প্রোমাইজ করবেই না, উল্টে অনেক বড় সড়ো কোনো পরিকল্পনা ভারতের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। ফলে সব মিলিয়ে যে পরিস্থিতিটা আজকে তৈরি হলো, তা কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ককে শুধু খারাপ করছে তা নয়, চরম সংঘাতপূর্ণ এক আবহাওয়া ভবিষ্যতে যে ধেয়ে আসছে তা কিন্তু আমরা পরিষ্কার বুঝে যাচ্ছি। তবে বারংবার বিএসএফ কর্মীদের উপরে এরকম দা কুটার নিয়ে ঝাঁপিয়ে পড়া, এই দিনটা হয়তো শেষ হতে চলেছে, তা কিন্তু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কালকে স্পষ্টভাবে আমাদের বুঝিয়ে দিলেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন। নভেম্বরের 25 তারিখে কাতারে দোহায় অনুষ্ঠিত ভারত বাংলাদেশ আমেরিকার মধ্যে যে উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়েছে তা নিয়ে মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নানান খবর আসছে। এমন খবরও কেউ কেউ দিচ্ছেন যার সঙ্গে বৈঠকের কোনো সম্পর্কই নেই। একটি চ্যানেলে বলতে শুনলাম ভারতের পক্ষে থেকে নাকি এই বৈঠকে হাজির ছিলেন উচ্চ স্তরের 3 জন ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস অফিসার। যিনি বলছেন কথা তার সম্ভবত জানা নেই
যে ভারতের শেষ আইসিএস অফিসার নির্মল কুমার মুখার্জি 1980 সালে চাকরি থেকে অবসর নেন। একটা কথা এই প্রসঙ্গে বলি, ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ, আর শেষ আইসিএস ছিলেন নির্মল মুখার্জি। দুজনেই বাঙালি। আজ বাঙালি আইএস অফিসারের নাম খুঁজতে হলে দূরবীন লাগে। থাক সে কথা। কে কে ছিলেন দোহার মিটিংয়ে? না, কোনো টার্কিশ বা তুরস্কের আমির ছিলেন না, এটাও আবার দু একজন বলেছেন। তুরস্কে কোনো আমির নেই। বৈঠকে কাতারের পক্ষ থেকে ছিলেন সেখানকার আমির। ভারতের পক্ষে থেকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান, তিনি ওই বৈঠকে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন 3 জন দোহা ভিত্তিক আমেরিকান কর্মকর্তা, আমেরিকার রাষ্ট্রদূতে, যারা রাষ্ট্রদূতের অফিসে হিসেবে যারা কাজ করেন, যারা নিরাপত্তা ও কূটনৈতিক কাজে নিয়োজিত। অন্যান্য উপস্থিতির মধ্যে কে ছিলেন? ছিলেন আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি, কাতারের সাবেক স্টেট সিকিউরিটি এজেন্সির প্রধান, বর্তমানে কাতারের আমিরের অফিসে প্রধান নির্বাহী, মানে সব থেকে বড় অফিসার। তার পদবি হচ্ছে এখন হেড অফ আমিরি দিওয়ান, এবং সঙ্গে ছিলেন তার 1 জন কিংবা 2 জন সহকারী। নয়াদিল্লির নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া এই বৈঠকের পুরো খুঁটিনাটি আমি অনেক পরিশ্রম করে এখন পেয়েছি, কারণ সরকারিভাবে ভারত, বাংলাদেশ বা আমেরিকা কিংবা কাতারের পক্ষ থেকে কোনো কথা আধিকারিক স্তরে এখনো প্রকাশ হয়নি। তবে আমার মতোই বিভিন্ন নামি দামি, আমি যদিও অনামি, তবুও বিভিন্ন নামি দামি মিডিয়া তারা তাদের নিজস্ব সোর্স লাগিয়ে কিছু খবর বের করেছে। তাদের সঙ্গে আমি আমার পাওয়া খবরটা ক্রস চেক করেছি এবং তার ভিত্তিতেই এই প্রতিবেদন। মনে রাখবেন, এখানে গাল গল্প নেই, কল্পনার আশ্রয় নেই। প্রথমে 2 কথাই বলি এই বৈঠকের প্রেক্ষিত নিয়ে। কেন হলো এই বৈঠক? বৈঠকের প্রেক্ষিত ঠিক হয়েছিল দিল্লিতে কদিন আগে, নভেম্বরের 19-20 তারিখে অজিত ডোভাল এবং খলিলুর রহমানের মধ্যে হওয়া বৈঠকের সময়। সেখানে বাংলাদেশের জঙ্গি ক্রিয়াকলাপ দমনে ভারতের পক্ষ থেকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দেয়া হয়। একটা ডেডলাইন পর্যন্ত বেঁধে দেন অজিত ডোভাল যে এই কদিনের মধ্যে বাংলাদেশে জঙ্গি ঘাঁটি ভেঙে দিতে হবে, না দিলে সেগুলো ভাঙার ব্যবস্থা করবে ভারত নিজে। দ্বিতীয় কথা হয়েছিল বাংলাদেশে নির্বাচন নিয়ে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে। ভারত বলে দিয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না হলে ভারত সে নির্বাচন মানবে না এবং তার জন্যে যা করার ভারত করবে। একেবারে সোজা কথায় স্পষ্টাস্পষ্টি। এই 2 বিষয় ছিল দিল্লি বৈঠকের প্রধান আলোচ্য, তবে অন্যান্য বিষয়ও ছিল। তখনই ঠিক হয় এর ফলো আপ বৈঠক হবে কাতারের দোহায় 25শে নভেম্বর। সেটাই হয়েছে। এবং কাতারের দোহার এবারের বৈঠকের বিশেষত্ব হলো এই বৈঠকে আমেরিকা তার প্রতিনিধি পাঠিয়েছে সরকারিভাবে। দিল্লিতেও তার প্রতিনিধি ছিলেন, সার্জিও গর ছিলেন, কিন্তু সেটা যেন তিনি সরকারিভাবে তিনি আসেননি, তিনি এসেছিলেন যেন দেখবার জন্যে। মধ্যস্থতাকারীর ভূমিকায় এবার কাতার সরকারের প্রতিনিধি, যিনি তার নাম হচ্ছে আবদুল্লাহ বিন মোবারক আল খুলাইফি। ধুরন্ধর গোয়েন্দা, সিআইএর মেডেল পেয়েছিলেন তিনি। বর্তমানে কাতারের আমিরি দিওয়ান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন। খবরে প্রকাশ আমেরিকার সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের আগে এই খুলাইফির উপস্থিতিতে ডোভালের সঙ্গে অন্য জায়গায় এক প্রস্ত বৈঠক হয় খলিলুরের আলাদা করে। সেখানেই আলোচনার বিষয় এবং কি সিদ্ধান্ত হবে সেগুলো পাকা হয়ে যায়। পরে সেই অনুযায়ী ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা ও সিদ্ধান্তে সিলমোহর পড়ে। গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে যে বিষয়গুলো, সেগুলো হলো বাংলাদেশের আগামী নির্বাচন,
সেই নির্বাচনে আওয়ামী লীগের স্থান ও শেখ হাসিনার ভবিষ্যৎ, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সংক্রান্ত দ্বিপাক্ষিক অংশীদারিত্ব, বাংলাদেশ ভারত সীমান্ত এবং পিপল টু পিপল সংযোগ এবং মানবাধিকার প্রসঙ্গ, বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতার পটভূমিতে আইন শৃঙ্খলা ও সুশাসন সংক্রান্ত আলোচনা। বৈঠকের সিদ্ধান্ত এবং কি হলো এবং যৌথ কর্মপদ্ধতি কি ঠিক হলো এটাই যে সন্ত্রাসবাদ প্রতিরোধে তথ্য ও গোয়েন্দা আদান প্রদান বাড়ানোর চুক্তি হয়েছে, যেটা বাংলাদেশ কিন্তু সম্প্রতি বন্ধ করে দিয়েছিল ভারতের সঙ্গে। এটা শেখ হাসিনার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের এই ব্যাপারগুলো ছিল, এই কর্মপদ্ধতি আদান প্রদান, কিন্তু বর্তমানে বাংলাদেশের ইউনূস সরকার ওই আদান প্রদান সবকিছু করছেন পাকিস্তানের সঙ্গে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জে সমন্বিত যে কর্মপ্রয়াস, সেই ব্যাপারটা মানে সেটাও যৌথভাবে করা হবে বলে এখানে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়েছে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত, বাংলাদেশ, আমেরিকা এই তিন দেশের ত্রিপাক্ষিক উদ্যোগ এবং মধ্যস্থতাকারীর ভূমিকায় কারণ কাতারের প্রচুর বাংলাদেশি কাতারে কাজ করেন এবং কাতারের অনেক আছে, তাদের আর্থিক তাদের সহায়তা আছে বাংলাদেশে, তারা অনেক প্রজেক্ট আছে। এটা হলো আলোচনার সারমর্ম। সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনার পরিসর নেই, তাই দুটি মুখ্য বিষয়ের উপরে আলোচনা করব। নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কি সিদ্ধান্ত হলো এবং মৌলবাদ ও জঙ্গিবাদ ঠেকাতে বাংলাদেশ কি করবে বলে কথা দিল এই বৈঠকে। বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর বলছি, দ্য হিল এবং ভারত ও বাংলাদেশের বিভিন্ন দৈনিক এই বৈঠকের গুরুত্ব তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বৈঠকে আঞ্চলিক অস্থিতিশীলতা, সীমান্ত পরিস্থিতি ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের ইস্যু এবং তার ফলে কি অবস্থা ঘটছে বাংলাদেশের সেই বিষয়গুলো উত্থাপিত হয়। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু ও সীমান্ত নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে এবং এখানকার সারসংক্ষেপ ও বাস্তব প্রভাব কি। ত্রিপাক্ষিক বৈঠকটিতে ভারত আমেরিকা কাছাকাছি এলো এবং বাংলাদেশকে ভারত ও আমেরিকা তাদের মধ্যে নিয়ে বাংলাদেশের ভার ভারতের হাতে তুলে দিয়ে দিল এই দোহায়। এখানে দক্ষিণ ও মধ্য এশিয়ায় নিরাপত্তা, অর্থনীতি ও কৌশলগত দ্বন্দ্ব প্রশমনে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত করা হচ্ছে দোহার বৈঠককে। ভারতের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগিতায় এই ভারত বাংলাদেশ এই বিরাট অঞ্চলে অর্থনীতির গতিশীলতা এবং সন্ত্রাস বিরোধী কৌশলের দিকে এগিয়ে যাওয়া, পাশাপাশি গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং পিপল টু পিপল কূটনীতিতে গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য আন্তর্জাতিক কভারেজ এই বৈঠকের ব্যাপারে দিয়েছে ফার্স্ট পোস্ট, ডেকান হেরাল্ড, দ্য হিল ইত্যাদি মিডিয়া এবং তারা সমস্ত ব্যাপারটাই ইতিবাচক বিশ্লেষণ করেছে। বিশেষ করে তথ্য আদান প্রদান ও আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত যে প্রতিশ্রুতির কথা এখানে সিদ্ধান্তে এসেছে, মানবাধিকারের প্রসঙ্গ, আভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে যে আলোচনা হয়েছে সেটা এই মিডিয়া রিপোর্টে গুরুত্ব পেয়েছে। এখনো পর্যন্ত কোনো বৈঠক সংক্রান্ত প্রকাশ্য সরকারি পূর্ণাঙ্গ যৌথ বিবৃতি না পাওয়া গেলেও ওপরে বর্ণিত বিষয়গুলো বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক ও খুব সাম্প্রতিক প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট দ্বারা নিশ্চিত হয়েছে। সুতরাং বিশ্বাসযোগ্যতা ও সূত্র যাচাইকরণের দিক থেকে দ্য হিল, ডেকান হেরাল্ড, ফার্স্ট পোস্ট এদের যে অফিসিয়াল রিলিজ সেটা খুব গুরুত্বপূর্ণ।
25শে নভেম্বরের এই বৈঠকের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দোহা সফর করেছিলেন 15 থেকে 18 নভেম্বর গত সপ্তাহে। সেটা ছিল প্রধানত ভারত কাতার দ্বিপাক্ষিক আলোচনার জন্য। তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি এবং কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনা করেছেন। মনে রাখবেন, কিছুদিন আগে ইউনুস সাহেব গিয়েছিলেন, তিনি কাতারের আমিরের সাথে দেখা করতে চেয়েছিলেন, আমির দেখা করেননি। ইউনুসকে ফিরে আসতে হয় আমিরের মায়ের সাথে দেখা করে। এই বৈঠকগুলো জয়শঙ্কর করেছেন, সেখানেও শক্তি, বাণিজ্য, বিনিয়োগ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইত্যাদি নানান বিষয় ছিল। সঙ্গী ছিল ভারত কাতার কৌশলগত অংশীদারিত্ব কিভাবে আরো বাড়ানো যায় তাই। আর তারপরে এই প্রকৃত ত্রিপাক্ষিক বৈঠক। এবারের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো কথা তো আগেই বলেছি, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং খুব কাশি হয়েছে। সেগুলো হলো শেখ হাসিনার ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভূমিকা, বাংলাদেশের আসন্ন নির্বাচনে কিভাবে আওয়ামী লীগের ভূমিকা থাকবে সেই ব্যাপারটা। এছাড়া তো রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই বৈঠকে যে আলোচনা হয়েছে শেখ হাসিনার ওপর থেকে অপরাধ ট্রাইব্যুনালের দেয়া শাস্তি মকুব করা বা প্রত্যাহারের কথা কিন্তু নিশ্চিতভাবেই এই বৈঠকে আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার শাস্তি দানের আইনি ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে এই রায়কে অবৈধ ঘোষণা করার দাবি ওঠে। দীর্ঘ আলোচনা হয়, তবে সিদ্ধান্ত হয়নি। এটুকু সিদ্ধান্ত হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে চাপ দেবে, যাতে শেখ হাসিনা মানে একদম লেভেল প্লেইং ফিল্ডে তিনি বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারেন। আর খলিলুর রহমানের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছে। ঠিক হয় এই ব্যাপারে পরবর্তী বৈঠক যা ডিসেম্বরে হবে সেখানেই আলোচনা হবে। তবে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশ নিচ্ছে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হবে এই সিদ্ধান্ত। নির্বাচনের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিকে। এবার আসি বাংলাদেশের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে দেওয়ার ইস্যুতে, যে ইস্যুটি আর একটা বড় ইস্যু। এই দিল্লি বৈঠকে ডোভাল খলিলুর রহমানকে সতর্ক করে দিয়েছিলেন যে বাংলাদেশ সীমান্ত অঞ্চলে কমপক্ষে 12টি ইসলামিস্ট জঙ্গি শিবির রয়েছে। এই শিবিরগুলি ত্রিপুরা ও কুমিল্লা জেলা সংলগ্ন সীমান্ত এলাকায় অবস্থিত। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং রংপুর বিভাগেও কিছু শিবির আছে। এই শিবিরগুলি থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সিধা সংযোগ রেখে দিয়েছে। ভারতের শিলিগুড়ি করিডোর এর জন্য হুমকির সম্মুখীন। ভারত এই হুমকি বেশি দিন সহ্য করবে না। আন্তর্জাতিক গোয়েন্দা কর্তৃপক্ষ এবং নির্ভরযোগ্য সংবাদ সূত্র অনুযায়ী নভেম্বর 25-এ অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে জঙ্গিবাদ দমন বিষয়ে আলোচিত বিষয়গুলি ছিল। বাংলাদেশে জঙ্গি শিবির এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্পর্কে গোয়েন্দা তথ্য আদান প্রদান করা হবে, এটা তো বলাই হয়েছে। যেটা বন্ধ হয়ে গিয়েছিল ভারতের সঙ্গে বাংলাদেশের, সেটা হবে। এই ঘাঁটিগুলো ভেঙে দিতে হবে। দিল্লি বৈঠকের পর এই ব্যাপারে বাংলাদেশ কিছুটা এগিয়েছে, তবে অগ্রগতি খুব কম। দোহা বৈঠকে অজিত ডোভাল আমেরিকার অফিসারদের সামনেই বলেছেন ভারত আর একটুও দেরি বরদাস্ত করবে না। খলিলুর রহমান জানান বাংলাদেশ তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে কুমিল্লা জেলায় অবস্থিত একটি জঙ্গি শিবিরের বিরুদ্ধে সেনাবাহিনী 24শে নভেম্বর অভিযান চালিয়েছে। বেশ কয়েকজন মারা গেছে সেখানে। এটা অজিত ডোভালের সতর্কতার ফলের ইঙ্গিত দেয়। বলা হয় বান্দরবান এবং জঙ্গি এবং রাঙামাটিতেও কিছু জঙ্গি ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। খলিলুর রহমান কথা দেন বাকিগুলো ভাঙা হবে খুব তাড়াতাড়ি। তবে ভারতের পক্ষ থেকে একটু ধৈর্য ধরতে অনুরোধ করেন, সার্জিক্যাল স্ট্রাইক না করার অনুরোধও জানান তিনি। জঙ্গিদের বিষয়ে গোয়েন্দা তথ্য আদান প্রদান ব্যবস্থা যেটা আগেই বলেছি, আগে ওটা বন্ধ ছিল শেখ হাসিনার সময়, ইউনূসের সময় এসে বন্ধ হয়ে গেছে। সেটা এখন পাকিস্তানের সাথে শুরু হয়েছে।
সেটা পাকিস্তানের সাথে আর থাকবে না, হবে ভারতের সাথে, এই সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের সাথে ওই সম্পর্ক কেটে যাবে। মার্কিন সহায়তায় দোহায় উপস্থিত আমেরিকান কর্মকর্তারা গোয়েন্দা এবং প্রযুক্তিগত সহায়তা, স্যাটেলাইট ইমেজিং, ড্রোন মনিটরিং এবং সাইবার নিরাপত্তা সেবা দেবেন বলে কথা দিয়েছেন ভারতকে এবং বাংলাদেশকেও। বাংলাদেশের অবস্থানটা কি তাহলে? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দোহা বৈঠকে ইসলামী জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ বিরোধে ঢাকার দৃঢ় অবস্থান তুলে ধরেছেন এবং আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশ ইসলামী সন্ত্রাসবাদ এবং চরমপন্থা প্রতিরোধে সবসময় অঙ্গীকারবদ্ধ, ভবিষ্যতেও থাকবে। যে ভুলচুক হয়েছে সেটা হবে না। বৈশ্বিক সন্ত্রাসবাদ বিরোধী